মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের পড়ে শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুবই হাসির গল্প। গল্পের নাম চোর। পটাশের বাবা নব এবং নবর বাবা ভব দুজনেই ছিল বিখ্যাত চোর। অর্থাৎ পটাশকে নিয়ে 3 পুরুষ ধরে তারা চোর। ভব চোরের নামডাক ছিল সাংঘাতিক। লোকে বলে ভব নাকি বাজি রেখে এক দুপুরে তার পিসির আহ্নিক করার কম্বলের আসন চুরি করেছিল। কাজটা শুনতে যত সহজ, আসলে তত সহজ কিন্তু নয়। কারণ পিসি তখন স্বয়ং ওই আসনে বসে কাঁথা সেলাই করছিলেন। আর সেই অবস্থায় আসন চুরি যাওয়ায় পিসি আনন্দাশ্রু বিসর্জন করতে করতে ভবকে আশীর্বাদ করেছিলেন, ওরে আমার ভব, তোর উপর স্বয়ং ভগবানের ভর আছে, এ বিদ্যে তুই ছাড়িসনি বাবা। তা পিসির আশীর্বাদে ভব অবশ্য বিদ্যে ছাড়েনি। বয়সকালে নিজের ছেলে নবকে তালিম দিয়ে সব বিদ্যে শিখিয়ে গেল। তা নব কিছু কম গেল না। চোরের তালিম কিছু সহজ কাজ নয় কিন্তু। ভালো দৌড়তে পারা চাই, উঁচু বা লম্বা লাফে দড় হওয়া চাই, বাঁশের উপর ভর দিয়ে ভল্ট খেয়ে উঁচু দেওয়াল ডিঙোতে পারা চাই, রন পায়ে চলতে জানা চাই। আর এছাড়াও গায়ে যথেষ্ট জোর না থাকলে 2-10 জন মানুষের সঙ্গে মোকাবিলা করাটা সহজ নয়। এরপর ভালো অভিনয়, বিনয়ী ব্যবহার ইত্যাদি তো আছেই। চোর বলে যদি সবাই চিনে ফেলে তো চিত্তির। নবর এসব গুণ তো ছিলই, আর তাছাড়া ছিল তার দুর্জয় সাহস। সে 2 মণ লোহা তুলত। কুস্তিতে যে কোনো পালোয়ানকে সে হটিয়ে দিতে পারত। যন্ত্রবিদ্যা, মন্ত্রতন্ত্র ছিল তার মুখদর্পণে। আর এমন ঘুম পাড়ানি মন্ত্র সে জানত যে গেরস্তের কুকুর পর্যন্ত ঘুমিয়ে থাকত, টু শব্দটি পর্যন্ত করত না। জমিদার তারিণী রায়ের বাড়ির থেকে 1 কিলি পান সে চুরি করেছিল। শুনতে যত সহজ, কাজটা কিন্তু মোটেই তত সহজ ছিল না। তা একদিন হয়েছে কি, রায়মশাইয়ের নাতির অন্নপ্রাশনে বাড়িতে সে 3 লোক গিজগিজ করছে। খাওয়াটাও হয়েছিল বেজায় রকমের, সকলের তো আইঢাই অবস্থা। তা রায়মশাইয়ের খুড়ো বিপিনচন্দ্র 1 কিলি বেনারসি পাত্তির স্পেশাল পান নিজের রূপোর বাটার থেকে বের করে মুখে ফেলতে যাচ্ছিলেন। আর ঠিক সেই সময়ে পানটা চুরি যায়। অবিশ্বাস্য ব্যাপার। খুড়োমশাই তো নিজেও কিছুক্ষণ বুঝতে পারেননি যে তার 2 আঙুলে ধরা পানটি হাঁ করা মুখের মধ্যে যেতে যেতে কিভাবে হাওয়া হয়ে গেল। কিছুক্ষণ চিবোবার পর তিনি খেয়াল করলেন যা চিবোচ্ছেন তা পান নয়, নিজের জিভখানা। আর বেনারসি পান ততক্ষণে নবর গালে গিয়ে জমে বসেছে। নবরে হাত সাফায় দেখে তারিণী রায় তাকে সভা চোর করতে চেয়েছিলেন, ঠিক যেমন পুরোনো আমলে রাজা রাজারাদের সভাকবি সভাগায়ক থাকতো, ঠিক সেই রকম। নব অবশ্য সভাচোর হয়নি। সে হাত জোর করে রায়মশাইকে বলেছিল, আগে এ হলো বাপদাদা বিদ্যে, এই আমি ছাড়তে পারবো না। না না, ছাড়বি কেন? বৃত্তি ছাড়ার জন্য কি তোকে রাখছি? চুরি করবি, তবে মজার জন্য আর কি। নব শেষ অবধি রাজি না হওয়ায় তারিণী রায় তাকে আর বেশি পিড়াপিড়ি করেননি। তবে তাকে একখানা সোনার মেডেল দিয়েছিলেন। বরাবর খুব স্নেহ করতেন। আর সে নবর ছেলে হলো পটাশ। ছেলে না বলে অকালকুষ্মাণ্ড বলাই ভালো। সব থেকেও তার জন্য কি নেই, অথচ এই ছেলেকে এইটুকুন বেলার থেকে নিজে তালিম দিয়েছে নব। ছেলে তৈরিও কিছু কম হয়নি। হরিণের মতো দৌড়তে পারে, বানরের মতো লাফাতে পারে, গায়ে হাতির মতো জোর, বুদ্ধিও খুব।
তবু চুরিতে একেবারেই তার মন নেই। নব শেখায়, সেও শেখে, তবে গা লাগায় না, মন দেয় না। একদিন হলো কি, হাতমক্স করতে নব তার ছেলেকে সুদখোর অক্ষয় হাজরার বাড়ি চুরি করতে পাঠালো। পটাশ গেল বটে, কিন্তু চোরের যা যা করতে নেই তার সব কিছুই সে করতে লাগলো। হাজরা 4টে কুকুরই তাকে চেনে, সুতরাং তেড়ে এলো না। দু একবার ভুকভুক করে চুপ মেরে গেল। পটাশের কিন্তু সেটা পছন্দ হলো না। সে ঢিল মেরে মেরে সেগুলোকে খেপিয়ে দিয়ে শোরগোল তুলে ফেলল। তারপর দরজা ভাঙতে এমন সব বিকট শব্দ তুলল যাতে মরা অবধি উঠে বসে। আর তাতেও খুশি না হয়ে সে গুনগুন করে গান গাইতে লাগলো। অক্ষয় হাজরা সর্বদা ভয়ে ভয়ে থাকে, ঘরে নগদ টাকা সোনাদানা এটার কম নেই। তা জেগে গিয়ে সে হেঁকে উঠল, কে কে রে ওখানে? আমি পটাশ। পটাশ? তা কি মনে করে? দেখ, এই রাত বিরাতে কিন্তু আমি দোর খুলতে পারবো না। বাঁধাইতে এসছিস তো? দে, জানলা দিয়ে দে, হাত বাড়াচ্ছি। না না, হাত বাড়াতে হবে না, আমি দরজা ভেঙে ফেলেছি। হ্যাঁ, ভেঙে ফেলেছিস মানে? আচ্ছা, তুই করছিসটা কি বলতো? আগে চুরি করছি। হ্যাঁ, চুরি করছিস? ইয়ে হচ্ছে? হ্যাঁ, তো এভাবে কেউ চুরি করে? বেরো, বেরো বলছি। পরদিন অক্ষয় হাজরা এসে নবকে সব বৃত্তান্ত জানিয়ে বলল, আচ্ছা নব, ও তোর কেমন ধারা ছেলে রে? চুরি তো তুইও করতিস, কখনো তো সারা শব্দ করিসনি, কখনো কোনো আসপদ্দাও দেখাসনি। আর তোর ছেলের আসপদ্দা দেখ। গেরস্থ জিজ্ঞেস করছে যে কি করছিস, আর বুক ফুলিয়ে চোর বলছে চুরি করছি। তার উপর আবার গুনগুন করে গানও গাইছিল। উফ, দিনটা কি পড়লো বলতো নব। নব সেদিন পটাশকে খুব জুতো পেটা করলো, কিন্তু পেটাতে পেটাতেই নব বুঝতে পারছিল পটাশকে দিয়ে হবে না। বাপদাদার বিদ্যে এর হাতেই সব নষ্ট হয়ে যাবে। পটাশ নির্বিকার, খায় দায় ঘুরে বেড়ায়, মাঝে মাঝে বাপের সঙ্গে সাগরিদি করতে বেরোয় বটে, কিন্তু কাজের চেয়ে অকাজই করে বসে বেশি। কখনো দুম করে হাত থেকে তার শীতকাঠি পড়ে যায়। একদিন সাপ সাপ বলে চেঁচিয়ে উঠে কেলেঙ্কারি করলো। আর একদিন একজনের ঘরে ঢুকে নব যখন সিন্দুক বাক্স আলমারি খুলে ফেলছে, তখন পটাশ করলো কি, একটা ফাঁকা বিছানা দেখতে পেয়ে সোজা গিয়ে তার উপর শুয়ে ঘুমিয়ে পড়ল। এই ঘুমন্ত মানুষজনের মধ্যে যে পটাশও থাকতে পারে তার নব আন্দাজ করতে পারেনি। তাই ছেলেকে খুঁজে না পেয়ে একাই ফিরে এসে ভাবতে বসল। সকালবেলা হাই তুলতে তুলতে পটাশ ফিরে এলে তাকে একখানা গোদা হাতে চড় কষিয়ে বলল, কোথায় ছিলি হারামজাদা? ঘুমিয়ে পড়েছিলাম তো। হ্যাঁ, পাজি নচ্ছাড়, ঘুমিয়ে পড়লি? তুই চোরের ছেলে হয়ে ঘুমিয়ে পড়লি? কি করব, ঘুম পেয়ে গেল যে বেজায়। ও, তা তুই কারো ঠেঙা নেই? না না, সব বলে দিলাম যে। বললি? কি বললি? বললাম বাবার সঙ্গে চুরি করতে এসে ঘুমিয়ে পড়েছিলাম, বাবার নাম নবচোর। তখনটা করলো কি, আমাকে বসিয়ে দুধ চিঁড়ে সব ফলার করালো। হ্যাঁ, ফলার করালো? সে করাবে না, অত বড় চুরি আমি হদিস দিয়ে দিলাম। ওই তো তারা সব আসছে এক্ষুনি, লাঠি সোঁটা নিয়ে দল বেঁধে। নব মাথায় হাত দিয়ে বসে পড়ল। আর সেই দিনই নব তার বাড়ির থেকে পটাশকে তাড়িয়ে দিল, আর সবাইকে জানিয়ে দিল ওকে ত্যায্য পুত্র করলাম। তারপর পটাশ কোথায় গেল তার আর কেউ খোঁজ রাখলো না। এদিকে নব ধীরে ধীরে বুড়ো হতে লাগলো। দাঁত পড়লো, চুল পাকলো, শরীরে জোর বল, চোখের দৃষ্টি সবই কমতে লাগলো। বুদ্ধিটা একটু ঘোলাটে হলো। বেপরোয়া ভাবখানা আমার তেমন আর রইল না। পৈতৃক বৃত্তি বজায় রাখা ভারী শক্ত হয়ে উঠল। আগে প্রতি রাতে এসে চুরি করতে বেরোতো, আজকাল আর তা পেরে ওঠে না। ফলে সে সঞ্চয়ে মন দিল। একটু আধটু সুদের কারবার করতে শুরু করলো, তাতে আয় মন্দ হলো না।
স্বভাবটা ভারী কৃপণের মতো হয়ে গেল তার। ওদিকে বাপের তাড়া খেয়ে বাড়ির থেকে বেরিয়ে পটাশ পড়ল অথই জলে। চুরি ছাড়া তার বাবা তাকে তো আর কিছু শেখায়নি, আর তাই কাজকর্মেরও জোগাড় হলো না কিছু। না খেয়ে খেয়ে চেহারা পাকিয়ে যেতে লাগলো। এক বাড়িতে চা করে কাজ পেয়েছিল কিছুদিন। বাসন মাজতো, জল তুলতো, ঘর দোর ঝাঁটপাট দিত, বেশ ছিল। একদিন হলো কি, হঠাৎ মাঝরাত্রে যেন নিশির ডাক শুনে সে উঠে পড়ল। তারপর ভারী অবাক হয়ে দেখলো তার হাত দুটো আপনার থেকেই বাক্স প্যাঁটরা হাতড়াচ্ছে। এই কাণ্ড দেখে পটাশ এমন আতঙ্কিত হয়ে পড়ল যে তার চোর চোর বলে চেঁচিয়ে উঠতেও ইচ্ছে হয়েছিল। ভাগ্যিস চেঁচায়নি। তবে সে অবাক হয়ে দেখলো যে বিনা আয়াসেই সে তালা চাবি সব খুলে ফেলছে এবং নিঃশব্দে জিনিসপত্র বের করছে। বাপ দাদার স্বভাব আর যাবে কোথায়, রক্তেই বিজবিজ করছে যে। পটাশ পালালো, আবার আর এক বাড়িতে গিয়ে কাজ নিল। কিছুদিন পর সেখানেও সেই কাণ্ড। তখন দীর্ঘশ্বাস ছেড়ে পটাশ বুঝল এটার থেকে তার আর নিস্তার নেই। বাপ নব তাকে চুরিতে নামাতে পারেনি বটে, কিন্তু তার ভেতরে একটা চোরকে ঢুকিয়ে দিয়েছে। এতকাল সেটা ঘুমিয়েছিল, এখন তার ঘুম ভেঙেছে। তা পটাশ হলো কি খুব শেয়ানা চোর। সে এক জায়গায় বেশি দিন থাকে না, ঘন ঘন এলাকা বদলায়, আর চুরির ধরনও সে পাল্টে ফেলে। পয়সা করে সোনাদানা যা পায় সব উড়িয়ে দেয়। চুরিতে শুধু তার রোজগার নয়, একটা নেশাও। একদিন রাত্রিবেলা একটা গাঁয়ে ঢুকলো পটাশ। বেশ সম্পন্ন গ্রাম, অনেক বাড়িঘর। ঘর বাড়ির চেহারা দেখেই তার অভ্যস্ত চোখ বুঝতে পারে কোন বাড়িতে জিনিসপত্র আছে। বেছে বেছে একটা বাড়ি তার পছন্দ হলো। বাড়ি তো নয়, যেন দুর্গ। মোটা গড়াদ, পুরো মজবুত একপাট্টা কাঠের পাল্লা দেওয়া জানলা কপাট, চারধারে উঁচু পাঁচিল, পাহাড়দার পুকুর। দেখে বেশ খুশি হলো পটাশ। যেখানে চুরি করা শক্ত, সেখানেই তো চুরির আনন্দ। পাঁচিল ডিঙিয়ে কুকুরটার মুখ বেঁধে জানলা খুলে ঘরে ঢুকতে সে বেশি সময় নিল না। কিন্তু ঘরে পা দিয়ে তার মনে হলো এ বাড়ি, এই ঘর সব তো তার চেনা মনে হচ্ছে। ওদিকে নবরও ঘুম ভেঙেছে। ইঁদুরের শব্দ, বিড়ালের শব্দ সব সে চেনে, কিন্তু এ শব্দটা যেন অন্যরকম। নব বাতাস শুকলো, একটা গন্ধ পেল। তারপর খুব অবাক হয়ে বুঝতে পারল তার ঘরে নিশ্চয়ই চোর ঢুকেছে। নবচোরের ঘরে চোর ঢুকেছে, তো আশ্চর্য কথা। অন্ধকারের মধ্যে নবর লাঠি সোঁটা খুঁজে পেল না কিছু। গায়ে তেমন জোরও নেই যে চোরকে জাপটে ধরবে। বাঁ পায়ে আবার বাতের সাংঘাতিক ব্যথা, অথচ ঘরে প্রচুর সোনাদানা টাকা পয়সা। চোর সব নিয়ে চলে যাবে। তখন নব বিকট স্বরে চেঁচাতে লাগলো, চোর চোর চোর। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।